ভুতুরে মুজাম্মেল পর্ব ৩ পড়ছি দ্বিতীয় পর্বের পর থেকে। আমি অবাক হয়ে গেলাম। আমাদের পাশের কোয়ার্টারে এত লোক থাকে জানতাম না তো। দলে দলে মানুষ আসছে ওই বাড়ি থেকে, আর সবার পোশাকই একই ধরনের। অদ্ভুত একটা আলখেল্লা পরা সবাই। কালো রঙের এই ড্রেসে সবার সম্পূর্ণ শরীর ঢাকা, আর মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছেন আব্দুল। সবাইকে আব্দুল মিয়া স্বাগতম দিয়ে ভেতরে আনছেন। এতগুলো মানুষ এসেছে, কিন্তু অদ্ভুত বিষয় যে কোনো সাড়া শব্দ নেই। সবাই যদি চুপ করেও থাকে তাও তো ন্যূনতম হাঁটার শব্দগুলো হবে, তাও কোনো শব্দ নেই। কি হচ্ছে এসব? পাশের কোয়ার্টারের লোকগুলো কারা? আব্দুল কাকার সাথেই বা এদের কি সম্পর্ক? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে। এরা কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত, আর এগুলোর মূলে এই আব্দুল কাকা। এজন্যই বেশি দিন কেউ এই কোয়ার্টারে থাকে না। এখন আমার কি করা উচিত সেটাই ভাবছিলাম। এখন নিজের উপস্থিতি ওদের জানিয়ে দিলে বেশি সতর্ক হয়ে যাবে ওরা। তাই আমি চিন্তা করলাম যে যা করার গোপনে করব, ওরা যাতে কিছুই টের না পায়। কালো রঙের একটা চাদর গায়ে জড়িয়ে নিলাম যাতে অন্ধকারে বোঝা না যায়। নিজের নিরাপত্তার জন্য হাতে একটা টর্চ, একটা চাকু আর কাগজে কিছুটা ঝালের গুঁড়া নিলাম। কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ঠাকুরের মন্ত্র পড়ে নিলাম। টমি আর পুষিকে এক নজর দেখে আস্তে আস্তে বেরিয়ে গেলাম যাতে কারো ঘুম না ভেঙে যায়। তখন ঘড়িতে প্রায় 3:30 বাজে। আস্তে আস্তে পা ফেলে আব্দুল কাকার ঘরের সামনে চলে আসলাম। আমি ভয় পাচ্ছিলাম, যদিও আমি অনেক সাহসী, তবুও মনের ভেতরে কু ডাকছিল। একবার মনে হচ্ছিল যে চলে যাই, কি দরকার ঝামেলায় জড়ানোর। উনি তো আমাদের কোনো ক্ষতি করেননি, আমরা তো কদিন বাদেই চলে যাব। তাও আমার উৎসুক মন রহস্যটা ভেদ করতে আকুপাকু করছিল। কি হয় শেষমেশ জানতেই হবে আমাকে, না হলে আমার শান্তি হবে না কোনোভাবেই। অনেক চিন্তায় ছিলাম। আব্দুল কাকার ঘর যদি ভেতর থেকে বন্ধ থাকে তাহলে তো কিছুই দেখতে বা শুনতে পাবো না। কিন্তু দূর থেকে লক্ষ্য করলাম দরজা অনেকটাই ফাঁকা আছে। ওইটুকু ফাঁকা থেকে অনেক কিছুই দেখা যাবে বা শোনা যাবে। আমি দরজার বাইরে একটা নিরাপদ স্থানে খুঁজে নিলাম, যেখান থেকে সব কিছু দেখা যাবে আর ধরা পড়লে পালাতেও সুবিধা হবে। আমি উঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করলাম। ঘুটঘুরে অন্ধকার না হলেও মোটামুটি অন্ধকারে ভেতরে দেখা যাচ্ছে সব কিছু, কারণ ভেতরে কিছু মোমবাতি জ্বলছে। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে মোমবাতি, আর সেগুলোকে ঘিরে বসে আছে গোটা 20 মানুষ। তাদের মধ্যমণি হয়ে বসে আছে আব্দুল কাকা। সবার গায়ে একই পোশাক। কিছুতেই বোঝা যাচ্ছে না এরা কারা, কি উদ্দেশ্য এদের। শুধু পুরুষ না, মহিলাও আছে। সবাইকে দেখতে খুশি লাগছে, কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই। আব্দুল কাকাকে দেখলাম মুখ দিয়ে কী সব পড়ছে, আর লাল রঙের ইটে কি কি আঁকছেন। কেমন ধরনের একটা নকশা যার কোনো আগামাথা নেই, আর বাকিরা সবাই উৎসুক হয়ে সে আঁকা দেখছে। হঠাৎ ওই লোকগুলোর মধ্যে একজন বয়স্ক লোক বলল, আব্দুল, 4টা বাজতে আর 5 মিনিট বাকি, তাড়াতাড়ি হাত চালাও। আমি ভ্রু কুঁচকে ভাবলাম কি যে হবে 4টা বাজলে। ভেতরে ভেতরে দারুণ উত্তেজনা অনুভূত হচ্ছিল। হঠাৎ একটা মেয়ের করুণ কান্নার আওয়াজ শোনা গেল। এখানে কান্নার আওয়াজ কোথায় থেকে আসলো? ওদের মধ্যে একজন বলল, কেউ কিছু সন্দেহ করেনি তো আব্দুল সাহেব? ছেলেটা সন্দেহ করেছিল। আমার কাছে বিড়ালগুলোর সম্পর্কে জানতে চেয়েছিল। আজ মন্ত্র পড়ে ওকে নিয়ন্ত্রণাধীন করে ফেলেছিলাম, ও কিছু করতে পারবে না। এই বলেই বিশ্রী একটা শব্দে হেসে উঠল আব্দুল কাকা। আমি ভয়ে চমকে উঠলাম। তার মানে সবটাই পূর্ব পরিকল্পিত? বিড়ালগুলো এভাবে আব্দুল কাকাই মেরেছে, আর উনিই আমাকে আজকে সারাদিন নিয়ন্ত্রণাধীন করে রেখেছিল। কেই আব্দুল কাকা? কিসের এত ক্ষমতা তার? এসব আকাশ পাতাল ভাবছিলাম। হঠাৎ দেখলাম একটা ঘর থেকে একটা মেয়েকে টেনে নিয়ে আসছিল 2 মহিলা। তার মুখ দেখে
চমকে গেলাম। মোমের আলোয় কি অপূর্ব না লাগছিল মেয়েটাকে। তার লম্বা চুল, দুধের মতন গায়ের রং, টানা টানা চোখ, তার গায়ে নামমাত্র পোশাক। নিজের শরীর সে ঢাকার চেষ্টা করছিল, আর এটা দেখে লোকগুলো হাসছিল। আমি কি করব এখন? মাথা কাজ করছে না। মা আর বাবাকে ডাকবো, কিন্তু তাদের এখন কী বা ক্ষমতা? চিৎকার করলেও তো এত রাত্রে আশেপাশ থেকে কোনো লোক পাওয়া যাবে না। এই মেয়েটার সাথে ওরা কি করতে চলেছে? কিভাবে বাঁচাবো আমি? 4টা বাজতে আর 2 মিনিট বাকি। যে যার অবস্থানে দ্রুত চলে যাও। আব্দুল কাকার কথা শেষ হতে না হতেই সবাই দাঁড়িয়ে পড়ল। কেমন একটা অদ্ভুত আওয়াজ করছিল মুখ দিয়ে। মেয়েটা অসহায়ভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। এভাবে সবাই নকশার কোনায় কোনায় একে একে দাঁড়িয়ে পড়ল। মহিলাদের মধ্যে একজন মেয়েটাকে চেপে বসালো নকশার ঠিক মাঝে। তার চারপাশে জ্বলজ্বল করছিল মোমবাতিগুলো। আমার হাত পাগুলো কাঁপছিল। জানি না মেয়েটার সাথে কি হতে চলেছে। আমি কি পারবো এতগুলো লোকের সাথে? আমি তো নিজেও বিপদে পড়ব। এভাবে মেয়েটাকে ফেলে চলে গেলে আমিও নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার মন বলছে যে 4টা বাজলে কিছু না কিছু হতে চলেছে। যা করার এখনই আমাকে করতে হবে। কিন্তু কি করব এখন আমি? মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল, সবার সামনে হাত জোর করে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। আমি কিছুই বলবো না তোমাদের নামে। আমাকে মেরো না, আমাকে এখান থেকে যেতে দাও। আব্দুল কাকা সহ সবাই খিক করে হেসে উঠল। বয়স্ক লোকটা একটা মোটা ছুরি এনে আব্দুল কাকার হাতে দিল। আমি চমকে উঠলাম। তাহলে কি ছুরি দিয়ে মেয়েটাকে ওরা খুন করবে? আমাকে দেখলে আমাকেও মেরে ফেলবে। আব্দুল মিয়া বিড়বিড় করে আবার মন্ত্র বলতে শুরু করলো। সেই সাথে বাকিরাও একই মন্ত্র বলতে লাগলো। 4টা বাজতে আর মনে হয় কয়েক সেকেন্ড বাকি আছে। আমি মনে করলাম বাবাকে ডেকে আনবো দৌড়ে যে। বাবা পুলিশকে কল করলেই, ইস, এটা আগে কেন মাথায় এলো না? কি ভুলটাই না আমি করলাম। পুলিশ এলেই কি এরা ঠান্ডা হয়ে যাবে? আর বেশি সময় নেই, এক্ষুনি বাবাকে ডেকে আনতে হবে। কিছু সময় এদের ভুলিয়ে রাখতে হবে ভয়ভীতি দিয়ে। এর মধ্যে পুলিশ এসে যাবে। আমি পেছনে ফিরতে যাব, এমন সময় কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে আমি। তুই কে? এখানে কি করছিস? ভারী গলার আওয়াজ পেলাম পেছন থেকে। সেই আওয়াজ শুনে ভেতরের লোকগুলো চমকে ওঠে। সবাই চোখ সরু করে আমাকে দেখে ফেলে। আমি বুঝতে পারলাম যে আজই আমার পৃথিবীতে শেষ দিন।